রামেসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। দেশের ইতিহাসের দ্রুততম বিচারে পরিবারের সন্তুষ্টি, 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। তোফায়েল মোশাররফ সহ 16 মন্ত্রী এমপির মৃত্যুতে শোক প্রস্তাব। প্রতিশ্রুতি না রাখায় মন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, শিক্ষা ব্যবস্থাও ধ্বংস। এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। পঞ্চগড়ে 3 দিন ধরে শূন্যরেখায় আটকা 10 নারী শিশু। ফের পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। সীমান্তে কড়া নজরদারি, কূটনৈতিক সমাধানের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি সভাপতি নির্বাচিত তামিম ইকবাল বদলাতে চান বাবার দোয়া বোর্ডের তকমা। আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারের সহযোগিতা কামনা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রায়ে মাত্র 5 কর্মদিবসেই শিশু ধর্ষণের বিচারের দৃষ্টান্ত গড়ল দেশের বিচার বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামেসার পরিবার ও রাষ্ট্রপক্ষ। সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা দাগ কেটেছে পুরো সমাজের হৃদয়ে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না দিলে ব্যর্থ হবে আদালত নিজেই। রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়ে শোনানোর সময় এমন মন্তব্য করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। আদালতে দেয়া আসামি সোহেলের জবানবন্দি, সাক্ষীদের বয়ান ও সব প্রমাণের ভিত্তিতে সোহেল ও স্বপ্না দুজনকেই মৃত্যুদণ্ড দেন বিচারক। রায়ে সন্তুষ্ট হয়ে দ্রুত কার্যকরের দাবি জানান রামিসার বাবা। আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট। বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক এবং দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসার এই ধরনের ঘটনা না ঘটুক। মৃত্যুদণ্ডের রায় শুনেও স্বাভাবিক ছিলেন সোহেল। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই আসামিদের সংশোধনের আর সুযোগ নেই। তারা মুক্ত থাকলে নিরাপদে থাকবে না সমাজের কোনো শিশু। কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। রামিসাকে ধর্ষণের সময় সেই ফ্ল্যাটেই ছিলেন স্বপ্না। আদালত বলেন, স্বপ্না চাইলেই রক্ষা পেত শিশু রামিসা। তাই সমান অপরাধে স্বপ্নাকেও অপরাধী সাব্যস্ত করেন আদালত। পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও সে তার স্বামীকে ঘটনা থেকে নিবৃত্ত করার চেষ্টা করে নাই। সে দরজা বন্ধ করে তাকে সহযোগিতা করেছে, সেই জন্য তারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, অপরাধের বিচার হয়েছে, এতে সতর্ক হবে অন্যরাও। সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে। সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে। ফাঁসির রায়ের পাশাপাশি সোহেলকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। রামিসার মৃত্যুর পর বিচার নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তর আজ মিলল আদালতে। এই রায় শুধু রামিসার নয়, বরং প্রতিটি নারী ও শিশুর যারা আতঙ্কে থাকেন সোহেলের মতো হায়নাদের কারণে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রামেসা ধর্ষণ হত্যা মামলার রায়ের রেকর্ড পাওয়ার পর উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সব আইনি প্রক্রিয়া শেষে 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। এদিকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। মাত্র 19 দিনের মাথায় নৃশংস ও চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করল বিচারিক আদালত। যদিও আলোচিত অনেক মামলা নিম্ন আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও আছিয়া, রাজন, রাকিব সহ দেশের স্পর্শকাতর ও আলোচিত শিশু হত্যা ও সহিংসতার অনেক মামলা উচ্চ আদালতে আটকে আছে বছরের পর বছর ধরে। রামিসার মামলার শেষ পরিণতিও কি তাই হবে, এমন প্রশ্নই এখন সবার। এটা নিয়ে করছি। যদিও রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বিচারিক আদালতের নথি পাওয়ার পর উচ্চ আদালতেও দ্রুত সময়ে মামলার শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে
আমরা চেষ্টা করব যে মামলাটির শুনানির ব্যবস্থা করতে, সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে। প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা, এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে প্রত্যাশা আইনমন্ত্রীর। সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষ করে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। 1 সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি। পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলের ডিভিশনে যাবে, 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে, কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না। এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট। দ্রুত সময়ের মধ্যে তদন্ত ও অভিযোগপত্র দায়ের করায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের ভূমিকার জন্য পুরস্কৃত করার কথাও জানান তিনি। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচার কাজ চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আপিল বিভাগে এক মামলার শুনানি চলাকালে একথা বলেন প্রধান বিচারপতি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শুধু রামিসা হত্যাই নয়, এ ধরনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার। সংসদে একথা জানান আইনমন্ত্রী। দ্রুততম সময়ে রায় ঘোষণার মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি কন্যাহারা পিতার আস্থা ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে ঠাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার আসামিদের ফাঁসির রায়ে সন্তুষ্ট পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। রায় দ্রুততম সময়ে কার্যকরের দাবি জানিয়েছেন তারা। রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘিরে রোববার সকাল থেকেই রাজধানীর পল্লবীতে জড়ো হন এলাকাবাসী। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন অনেকে। এ সময় দ্রুত রায় কার্যকরের দাবি ছিল সবার কণ্ঠে। 5 কর্মদিবসের ভিতরে বাংলাদেশে আমরা একটা ফাঁসির রায় শুনছি, এটা আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। ফাঁসির রায় যে দেওয়া হয়েছে এর ভিতরে যেন কোনোভাবে সে যেন আপিল না করা পারে, এই একটা আইন যেন তৈরি করা হোক ব্যবস্থা। জনগণ যেভাবে আশা নিয়েছিল তার আশা পূর্ণ হয়েছে। এখন শুধু মৃত্যুদণ্ড হয়ে গেলে আমরা প্রধানমন্ত্রীকে মন থেকে এখনো ধন্যবাদ জানাই। রায় হওয়ার পর মৃত্যুদণ্ড হওয়ার পর আমরা সবাই খুশি মনে আরো ধন্যবাদ জানাবো। বিচারক, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে রামিসার বাবা আশা প্রকাশ করেন উচ্চ আদালতেও রায় বহাল থাকবে। বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশের জনগণ সর্বাত্মকভাবে আমার মেয়েকে যাতে ন্যায্য বিচার পায়, সুষ্ঠু বিচার পায়, দ্রুত সেই বিচারের রায় কার্যকর হয়, তার জন্য তারা মুখিয়েছিলেন। তো রাব্বুল আলামিন এবং মহান বিচারপতি উনি আমার কাঙ্ক্ষিত রায় দিয়েছেন। রামিসার বাসা থেকে কয়েকটি ভবন পরেই তার শিক্ষা প্রতিষ্ঠান পপুলার মডেল হাই স্কুল। ঈদের ছুটির পর রোববার খুলেছে স্কুলটি। 2 আসামির ফাঁসির সাজা অনিবার্য ছিল মন্তব্য করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান শিক্ষকরা। এই রায় নিয়ে কোনো তালবাহানা করা যাবে না। এই রায় যত দ্রুত সম্ভব বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে। যে এই রায়টা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং যত দ্রুত সম্ভব সেটা করা উচিত আমাদের, এটা মনে হয়। রায়টা বড় কথা না, কার্যকর এটা বড় কথা। এলাকাবাসী বলছেন রায় দ্রুত কার্যকরের মাধ্যমে এমন দৃষ্টান্ত তৈরি হোক যাতে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুর সঙ্গে এরকম নৃশংস আচরণ করতে না পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন সহ প্রয়াত 16 মন্ত্রী, এমপি, বিশিষ্টজনের স্মরণে শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।
রোববার বিকেলে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সেলিমা রহমান সহ 5 জনকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। পরে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় জ্বালানি মন্ত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্পিকার। কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় রোববার বিকেল 3টায়। শুরুতে এই অধিবেশনের জন্য সেলিমা রহমান সহ 5 জনকে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শোক প্রস্তাবসমূহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। এরপর রীতি অনুযায়ী মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ সহ প্রয়াত 16 জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর স্মরণে শোক প্রস্তাব উত্থাপন এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। আল্লাহুম্মা আমিন। পুরো অধিবেশন জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের মুখে পড়েন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। জবাবে তিনি জানান, দেশে বর্তমানে বিদ্যুতের ঘাটতি নেই, ঝড় বৃষ্টির কারণে সাময়িক বিভ্রাট হতে পারে। এ সময় প্রতিশ্রুতি দিয়েও 1 মে থেকে আশুগঞ্জ সার কারখানায় কেন গ্যাস সরবরাহ করা হচ্ছে না তা নিয়ে মন্ত্রীকে তোপ দাগান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে, এখনো গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। উত্তরে গ্যাস সংকটের কথা উল্লেখ করেন ইকবাল হাসান মাহমুদ। এ সময় কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করে নিতে মন্ত্রীকে পরামর্শ দেন স্পিকার। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন, গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। সংসদে যে প্রতিশ্রুতি দিবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দিবেন। সবশেষে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন মন্ত্রী, যেখানে কমপক্ষে 3 মাসের জ্বালানি তেলের মজুত নিশ্চিত করা, জ্বালানি সরবরাহ পূর্ণাঙ্গ অটোমেশন করা এবং আমদানির উৎস বহুমুখীকরণ সহ 12টি সুপারিশ তুলে ধরা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকারই নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরেও অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। যুব সমাজকে পেশা জীবনে দক্ষ করে তুলতে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়, যার লক্ষ্য 2 বছরের মধ্যে মুখস্থ বিদ্যার পরিবর্তে পেশাগত দক্ষতা অর্জনে কারিকুলামে পরিবর্তন। রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী শাসন মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি ধ্বংস করেছে দেশের শিক্ষা ব্যবস্থাকেও। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রযুক্তি বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তব ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে।
শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনই নয়, প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান নিয়ামক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর যাচাই বাছাই শেষে ৬,০০০ অমুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হন। ফ্যাসিবাদী সরকার দেশকে লণ্ডভণ্ড করে পালিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। সরকারকে উৎখাত করবার জন্য নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত। একদিকে ৭১-এ যারা এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, আরেকদিকে যারা এই দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়ে পালিয়েছে সেই ফ্যাসিবাদ। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করে অমুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সরকার জাতিকে কলঙ্কমুক্ত করতে চায় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে। বিগত ১৭ বছরে বহু অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন, অপমান করা হয়েছে। আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ৭২ থেকে ৭৫ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধ্বংস করা হয়েছে। ৭১-এর যে মুক্তিযুদ্ধ, মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু ৭২ থেকে ৭৫ 3 বছর, মাত্র 3 বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ কি দেখলো, সেই প্রত্যাশা ধ্বংস হয়ে গেছে। আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারা অংশ নেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধারা আগের মতোই কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ৩ দিন ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে নারী শিশুসহ 10 জন। রোববার আবারও বিএসএফ তাদের পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। রাতেও নওগাঁ সীমান্তে পুশিন চেষ্টা চলে, তবে বিজিবির বাধায় পণ্ড হয়ে যায়। মেহেরপুর, ঝিনাইদহ সহ দেশের সব সীমান্তেই বাড়ানো হয়েছে নজরদারি। সতর্ক অবস্থানে রয়েছে গ্রামবাসীও। কূটনৈতিক প্রক্রিয়ায় পুশিন সমস্যা সমাধানের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মধ্যরাতে সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ, তাৎক্ষণিক খবর পেয়ে উপস্থিত বিজিবি, স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিরোধ। এ চিত্র নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে। রোববার মধ্যরাতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। এর আগে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 2 দিন পরও শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ 10 জন। শুক্রবার ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। এরপর রোববার দুপুরে আবারও তাদের পুশিন চেষ্টা চালায় বিএসএফ, তবে বাধা দেয় বিজিবি। অবৈধ কোনোভাবে পুশিনের চেষ্টা করবেন না। মেহেরপুরে তেঁতুলবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তরক্ষী ও গ্রামবাসীর তৎপরতায় ভারত থেকে ঠেলে পাঠানো 6 জনকে কোনোভাবেই অতিক্রম করতে দেয়া হয়নি সীমান্ত। আমরা ভারতই আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি এবং আসতে দেবও না। বিজিবিদের সহায়তা করি। আর কালকে যে প্রবেশ দিয়েছিল তারা রাত্রে ব্যাক নিয়েছে।
সাতক্ষীরা সীমান্তে রাত দিন টহল জোরদার রেখেছে বিজিবি। গ্রামবাসীকে সচেতন করতে করা হচ্ছে মাইকিং। ভারতের কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা বিজেপিকে নিয়ে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। আমরা এলাকা দিয়ে কখনো পুশিং হতে দেব না। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও পুশিং ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, সহায়তা করছে স্থানীয়রাও। সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে নির্ঘুম রাত কাটাচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্তবর্তী নদীতেও নজরদারিও চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিং ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজন বলেও জানান মন্ত্রী। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিংয়ের, অবৈধ পুশিংয়ের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। ওমর ফারুক, সময় সংবাদ। রাজধানীর বাড্ডা, কক্সবাজার ও নারায়ণগঞ্জে অবৈধ সম্পদ গড়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ পরিমাপে গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বনানী ও উত্তরার মতো অভিজাত ক্লাবের সদস্য ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ। ব্যয়বহুল এসব ক্লাবে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে দুদক। হারুনুর রশিদের বিরুদ্ধে 17.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তদন্ত করতে গিয়ে কক্সবাজার ও বাড্ডা এলাকায় আরও সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এছাড়া মিলেছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অনেকগুলো ক্লাবের সদস্য ছিলেন তদন্তকালে সেগুলো তদন্ত কর্মকর্তা পেয়েছেন। মূলত তার প্রেক্ষিতেই এগুলো টোক এবং ফিজের আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতের। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাক্ষ্য হিসাবে NAH স্পিনিং মিলের এমডি আবুল হোসেনকে আগামী 14 জুন তলব করেছে সংস্থাটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি জমি বিক্রয়ের বিষয়ে 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান MAH স্পিনিং মিল এর ব্যবস্থাপনা পরিচালককে আগামী 14/6 তারিখে তার বক্তব্য জানার জন্য মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা ডেকেছেন। এছাড়া দুদকের মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ পরিমাপে গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতের সংস্কার ও জবাবদিহি নিশ্চিতে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রোববার ERF আয়োজিত সেমিনারে তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যম কর্মীদের প্রবাসীধিকার নিশ্চিতের কথা বলেন ডেপুটি গভর্নর। 2009 সালে দেশের খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। 2026 সালের মার্চে এসে দাঁড়ায় রেকর্ড 5,88,704 কোটি টাকা। 17 বছরের লুটপাট আর সুশাসনের অভাবে 5 ইসলামী ব্যাংক সহ অন্তত 14টি ব্যাংক ও 20টি আর্থিক প্রতিষ্ঠান এখন ফেরত দিতে পারছে না আমানতের টাকা। রবিবার রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে উঠে আসে আর্থিক খাতের এমন উদ্বেগজনক চিত্র। সেমিনারে বক্তারা বলেন, আমানতকারীদের আস্থা ফেরাতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতে সুশাসনের বিকল্প নেই। সরকারের অর্থনীতিকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা একেবারে সীমিত হয়ে এসছে, কারণ ফিসক্যাল ডিসিপ্লিন একেবারে নড়বড় হয়ে গেছে। ট্যাক্স নাই, লোনের জায়গা সীমিত। গ্রাহক অনাস্থা যাতে তৈরি না হয় অযাচিতভাবে বা ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে, সেই জায়গাটা তো আমাদেরকে নজর রাখতে হবে। এ সময় অতীতে ব্যাংক খাতের অনিয়ম, লুটপাট আর দুর্নীতি নিয়ে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। সুশাসন যদি না থাকে, যে পারপাসের জন্য ঋণ নিবে সেই পারপাসে ইউজ না করে আগেই ফান্ড ডাইভার্ট করে সেটাকে অন্যভাবে পাচার হয়ে যায়। সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। ব্যাংকিং খাতের সংস্কার ও জবাবদিহি নিশ্চিতে কমিশন গঠনের কথাও জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যম সংস্কারের কথা বলতে পারি, আমি যদি দুর্নীতি দমনের ক্ষেত্রে কমিশনের কথা বলতে পারি, আমি যদি প্রশাসন সংস্কারের কথা বলতে পারি, তাহলে ব্যাংকিং খাতের মতো এরকম মোস্ট একেবারে কি বলে ফ্লো, সোর্স অফ দ্য ব্লাড ফ্লো
আমি সেটাকে কেন সংস্কার করবো না? করতেই তো হবে আমাকে। রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন ছাড়া ব্যাংক খাতে শৃঙ্খলা নিশ্চিত সম্ভব নয় বলেও জানান তথ্যমন্ত্রী। শেয়ার বাজারকেও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু মোকাবেলা সহজ হবে না, তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, প্লাজমার লিকেজ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে চিকিৎসকদের। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিরোধে নড়েচড়ে বসেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। সচেতনতার সঙ্গে সম্প্রতি বেশ কিছু পরিকল্পনার কথাও জানান তারা। রোববার সকালে বাংলাদেশ মেডিকেলে ডেঙ্গু বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখোয়াত হোসেন। সংক্রমণ ও চিকিৎসা পদ্ধতি শুনে তাগিদ দেন প্লাজমার লিকেজ ঠেকাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার। প্রতিরোধ তো করার জন্য চিন্তা করতেছি, বাট কিউর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব। প্লাজমার লিকেজ ঠেকানোর মোমেন্টাম বোঝার জন্য ডাক্তারদেরকে তীক্ষ্ণ দৃষ্টি তার পেশেন্টের প্রতি থাকতে হবে। তারপর ডাক্তারই বা আমাদের কতজন, পেশেন্ট যদি বেশি হয়ে যায় আমি বুঝি না হাউ ইট উড বি ম্যানেজেবল। সিটি কর্পোরেশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জলে স্থলে ছাদে সমান নজর রাখতে হবে সবাইকে। যদি সবাই চেষ্টা না করে, ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু ফাইট এগেইনস্ট ডেঙ্গু। দেশটাকে বাঁচাতে হলে কিন্তু সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে এবার, যা মনে হচ্ছে আমার। জলে স্থলে ছাদে 3 জায়গায় কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু মোকাবেলা সম্ভব না বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। কাদার মধ্যে মানুষ পাড়া দিলে গর্ত, ওইটা তো পানি জমে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ঈদ ও গ্রীষ্মের ছুটির পর প্রাণচাঞ্চল্যে ফিরেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। টানা 16 দিনের ছুটি শেষে রোববার সরকারি বেসরকারি বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। হাম সংক্রমণ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান চলছে বলে জানিয়েছেন শিক্ষকরা। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত 21 মে ছুটি হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাপ্তাহিক সহ টানা 16 দিনের ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা আবারও ফিরেছেন শ্রেণীকক্ষে। দীর্ঘ বিরতির পর বন্ধুদের সঙ্গে দেখা আর ক্লাসে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। ছুটি কাটিয়েছি, অনেক মজা করেছি, এখন ঈদের পরে স্কুলে এসেছি। একটা লম্বা ছুটির পর স্কুলে এসে এখন আমাদের যেহেতু রিভিশন ক্লাস চলছে, সুতরাং এসে বেশ ভালোই লাগছে। ক্লাস শুরু হলেও হামের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা বলছেন, প্রয়োজনীয় সতর্কতা মেনেই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন তারা। স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনটেন করার চেষ্টা করি বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চাদের লাইফ ভালো কাটাক, এটাই আমরা চাই। আমি আমার বাচ্চাকে সচেতন হলাম বা সবকিছু মেনে স্বাস্থ্যবিধি মেনে চললাম, কিন্তু আরেকজনকেও সচেতন হতে হবে। সবাই সচেতন হলে আমার মনে হয় এটাকে এড়ানো সম্ভব। শিক্ষকরা বলছেন, ঈদের আগে অধিকাংশ শ্রেণীর সিলেবাস সম্পন্ন হয়েছে। হামের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুসরণ করে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান শিক্ষকরা। যেহেতু ছুটির ক্যালেন্ডারটা আমরা আগেই পেয়েছি, জানুয়ারির 1 তারিখ থেকেই মূলত আমরা একটা প্ল্যান করে গিয়েছি যে এই ছুটি থাকা সত্ত্বেও আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে সিলেবাস শেষ করতে পারি। সরকারি যে নির্দেশনাগুলো রয়েছে হামের ক্ষেত্রে কি করণীয় বা কিভাবে কি করতে হবে, লক্ষণ, এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে শিক্ষার্থীদেরকে এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, আমরা সেখানে ফরওয়ার্ড করেছি। ছুটি শেষে 14 জুন শুরু হবে মাদ্রাসার পাঠদান কার্যক্রম। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। মানবিক কারণে আশ্রয় দিয়েছিলেন এক অসহায় নারীকে। খাবার দিয়েছেন, থাকার ব্যবস্থাও করেছেন নিজের ঘরেই। কিন্তু সেই আশ্রিত নারী 4 দিন পর পালিয়ে যান 3 বছরের শিশুকে নিয়ে। এরপর ফোনে দাবি করেন 3 লাখ টাকা মুক্তিপণ। পুলিশের বিশেষ অভিযানে মহেশখালী থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। আটক করা হয়েছে অভিযুক্ত রোহিঙ্গা নারী রংবাহারকে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মানবিক কারণে আশ্রয় দিয়েছিলেন এক অসহায় নারীকে, কিন্তু সেই আশ্রিত রোহিঙ্গা নারী অপহরণ করেন আশ্রয়দাতার শিশুকে। পরে মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, উখিয়ার কুতুপালং 2 নম্বর ক্যাম্পের বাসিন্দা রংবাহার গত 3 জুন কক্সবাজার জেলা কারাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে আসেন। পরে কারাগারের পাশে অবস্থানকালে স্থানীয় বাসিন্দা সাদ্দাম ও তার স্ত্রী সুমি আক্তার মানবিক কারণে তাকে
নিজেদের বাসায় আশ্রয় দেন। কিন্তু 6 জুন সন্ধ্যায় সুযোগ বুঝে 3 বছরের শিশুটিকে নিয়ে চলে যান তিনি। আমার বাচ্চা বলতেছে আমাকে ফানের জন্য যাবে বলে নিয়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বিকাশের মাধ্যমে কয়েক দফায় অর্থ পাঠান। প্রথমে 30,000, পরে 5,000 ও 2,000 টাকা সহ মোট 37,000 টাকা পাঠানো হয়। কিন্তু টাকা নেয়ার পরও শিশুটিকে ফেরত না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন অভিযুক্ত নারী। বাচ্চার খাওয়াই বাসায় রাখছে, ও বললো আমার যাওয়ার টাকা নাই, তাহলে ওর বাসায় টাকার জন্য 4 দিন রাখছে এই বাসায়। বিকালে বাচ্চাকে বলছে যে নাস্তা খাইতে যাই, এরকম বলে বাসার থেকে নিয়ে একদম সিসি ক্যামেরার পুলিশ তো ছিল এগুলা, ওই কি করছে বাসায় পুলা নিয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিং ও অভিযান চালিয়ে মহেশখালী থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় রংবাহারকে। অপহরণের অভিযোগ অস্বীকার না করলেও ঘটনার পেছনে ভিন্ন কারণের কথা বলছে আটক রোহিঙ্গা নারী। 5,000 বাদ দিয়ে 2,000 আর বাদ দিয়ে 30,000। আমি শতান হয়ে মনোদিন দাঁড় মোবাইল লাইসা গজ্জিত হয়ে। এটা আমরা যাচাই বাছাই করছি, আমরা তো উদ্ধার করেছি, মূল আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং আইনের ব্যবস্থা গ্রহণ করব। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পরিবারের কাছে রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালীতে 2টি ইরানি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ড্রোনগুলো জাহাজ চলাচল হুমকির মুখে ফেলেছিল বলে দাবি তাদের। এদিকে রাডার স্থাপনায় হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরান। উত্তেজনার মধ্যেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসেন নাকভি। পাল্টাপাল্টি সামরিক উত্তেজনায় আবারও চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া 4টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পরে গৌরুক ও কেশম দ্বীপে থাকা নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায় তারা। যুক্তরাষ্ট্রের দাবি, সামুদ্রিক হামলা প্রতিরোধ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। একই সঙ্গে কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও প্রতিহত করার কথা জানায় মার্কিন বাহিনী। তবে ইরান বলছে, রাডার স্থাপনায় হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIVর তথ্য অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর জবাবে মার্কিন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের প্রতিক্রিয়া ছিল সতর্ক, দৃঢ় ও আনুপাতিক। কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাহরাইনও 3টি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরে এই হামলার নিন্দা জানিয়েছে। তাদের আশঙ্কা, চলমান সংঘাত উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। যুদ্ধ পুরোপুরি বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতাও। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি এবং ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মুজতফা খামেনির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শিউলি রোসা, সময় সংবাদ। দিল্লির যন্তর মন্তরের সমাবেশকে ইতিহাস আখ্যা দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে 7 দিনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। দাবি পূরণ না হলে দেশ জুড়ে ধারাবাহিকভাবে বিক্ষোভের হুঁশিয়ারিও দেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। অনলাইন ভিত্তিক সংগঠনটি প্রথম বড় কর্মসূচির পর আন্দোলনের সুর আরও চড়াও করেছেন এই সংগঠক। রাজপথে প্রথম কর্মসূচির পর আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো করল ককরোচ জনতা পার্টি। আগামী 7 দিনের মধ্যে শিক্ষামন্ত্রী তার পদ থেকে সরে না দাঁড়ালে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একাধিক বিতর্ক সামনে এনে তিনি বলেন, পুরো প্রজন্মের সঙ্গে অন্যায় করেছেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে সমাবেশের একদিন পর সামাজিক মাধ্যমে পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দেন অভিজিৎ দেবকে। আন্দোলনের মূল শক্তি ঐক্য ও অহিংস প্রতিবাদ বলে উল্লেখ করেন তিনি। সমাবেশে অংশ নেওয়া অনেকেই জীবনে প্রথমবারের মতো কোনো বিক্ষোভে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন দীপকে। সম্মিলিত উপস্থিতি থেকে তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে জমে থাকা ক্ষোভ ও হতাশা প্রকাশের সাহস পেয়েছেন। জনগণের কণ্ঠস্বর উচ্চারিত না হলে পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
বিভিন্ন গণমাধ্যম বলছে দীপকে ও তার সংগঠন পরবর্তী কৌশল নির্ধারণে কাজ করছেন। দলীয় সূত্রের বরাতে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের অপসারণ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ভিত্তিতে বিক্ষোভের পরিকল্পনা বিবেচনায় রয়েছে। আগামী 23 তারিখ রামলীলা ময়দানে পরবর্তী সমাবেশ করবে ককরোচ জনতা পার্টি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ফ্রান্সে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নে বিভোর বাংলাদেশি বংশোদ্ভূত দুই খুদে দাবাড়ু। এরই মধ্যে একজন বয়সভিত্তিক জাতীয় লিগে অংশ নিয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের সাফল্যের গল্প উঠে এসেছে ফরাসি জাতীয় গণমাধ্যমেও। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত খুদে দাবাড়ু দুই ভাই আরহাম ও আদিয়ান দাবার ছকে তাদের দক্ষতা এরই মধ্যে তাক লাগিয়েছে বিভিন্ন মাধ্যমে। মাত্র 4 বছর বয়সে কারাতে প্রশিক্ষক বাবার হাত ধরেই দাবায় হাতে করি। ন্যাশনাল লিগের মেডাল আমার ঘরের মধ্যে। স্কুল, স্থানীয় ক্লাব, জেলা ও বিভাগীয় পর্যায়ে অতিক্রম করে আরহাম খেলছে ফ্রান্সের বয়সভিত্তিক জাতীয় লিগে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে সে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছে অসংখ্য ট্রফি ও পদক। দাবা অনেক ভাল লাগে, আমার বাপ শিখাইছে, তারপরে যে অনেক ফোকাস করতে হয়, তা আমার ভাল লাগে। আমি চাই গ্র্যান্ড মাস্টার হইতে আর ওয়ার্ল্ড কাপ নিতে, আর আমি চাই অনেক ভালো চেস খেলতে। ফ্রান্সে বসবাসরত এই পরিবারের কাছে দাবা এক স্বপ্নের নাম। ছুটির দিনগুলোতে সন্তানদের নিয়ে দাবার বোর্ডে বসেন বাবা। তার প্রত্যাশা, আন্তর্জাতিক অঙ্গনে সন্তানেরা একদিন বড় সফলতা অর্জন করবে, বিশ্বমঞ্চে তুলে ধরবে বাংলাদেশের নাম। আমার চাওয়া হচ্ছে তারা যেন দাবার গ্র্যান্ড মাস্টার হতে পারে, বাংলাদেশের জন্য খেলুক, ফ্রান্সের জন্য খেলুক। কারণ খেলাধুলা হচ্ছে এই পৃথিবীতে এমন একটা জগৎ যে জগতে পৃথিবীকে এক করে ফেলে। আরহামের সাফল্য ফরাসি জাতীয় গণমাধ্যমের নজর কেড়েছে। সংবাদ মাধ্যম ও রেডিওতে প্রকাশিত হয়েছে তার কৃতিত্বের খবর। ভবিষ্যতে গ্র্যান্ড মাস্টার হিসেবে বিশ্ব দাবার মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন খুদে দাবাড়ুরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় আসর, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026 বিশ্বকাপের। 11 জুন থেকে শুরু হওয়া 19 জুলাই পর্যন্ত চলবে উত্তর আমেরিকার 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। লস অ্যাঞ্জেলসের সফাই স্টেডিয়াম থেকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। লস অ্যাঞ্জেলস থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। ফুটবল উন্মাদনায় ভাসছে বিশ্ব, চলছে কাউন্টডাউন। চরম উত্তেজনা, নাটকীয়তা এবং অবিশ্বাস্য মুহূর্ত উপভোগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন ফুটবল প্রেমীরা। 48 দেশের রেকর্ড 104টি ম্যাচ দেখতে অপেক্ষায় তারা। 3 দেশের আয়োজনে ইতিহাসের দীর্ঘতম এ বিশ্বকাপ চলবে টানা 39 দিন ধরে। অন্যান্য দেশের মতোই বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে প্রবাসী বাংলাদেশিরাও। স্বাগতিক দেশ হওয়ায় যুক্তরাষ্ট্রেও বইছে ফুটবলের লু হাওয়া। চির প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিলের বাইরেও যুক্তরাষ্ট্রকে সমর্থন করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। অ্যাজ এ আর্জেন্টিনা সাপোর্টার হিসাবে খুবই আনন্দিত এবং এক্সাইটেড যে আর্জেন্টিনা আবার ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। উই আর রিয়েলি এক্সাইটেড। আমি ব্যক্তিগতভাবে ইউএসএ সাপোর্ট করব। আশা করি তারা এই বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে। বিশ্বকাপের এই ঢেউ আছড়ে পড়ছে প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষা লস অ্যাঞ্জেলেসে। বিশ্ববিখ্যাত হলিউড খ্যাত নান্দনিক এ শহরের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী পর্ব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় 5.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভেন্যু। এই স্টেডিয়ামে স্থানীয় সময় 12 জুন থেকে শুরু হয়ে 10 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে 8টি গুরুত্বপূর্ণ ম্যাচ। 70,000 থেকে 1 লাখ দর্শক ধারণক্ষম এ মাঠে গ্রুপ পর্বে লড়াই করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড ও বেলজিয়াম ছাড়াও 3 মুসলিম দেশ ইরান, তুরস্ক ও বসনিয়া। মুসলিম দেশগুলোর সমর্থনে বিপুল সংখ্যক মুসলিম দর্শকদের সমাগমের পাশাপাশি বিপুল সংখ্যক ফুটবল ভক্তরা জড়ো হবেন বলে ধারণা আয়োজকদের। মাত্র কয়েকদিন বাদেই বিশ্ব ফুটবল যুদ্ধের দামামা বাজবে এই মাঠে। লস্কর আল মামুন, সময় সংবাদ, সোফাই স্টেডিয়াম,
ইঙ্গুলুড, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। শুরুতে দেশের ক্রিকেটের খবর। পরিচালনা পর্ষদের সর্বোচ্চ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল, আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। এই পদে দুজনের নাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত একজনের নাম ডিক্লেয়ার করে নির্বাচন কমিশন। বিসিবির মোট 23টি পদের বিপরীতে রোববার 15 পদে অনুষ্ঠিত হয়। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রতিনিধিরা। আরও একটা বিসিবি নির্বাচন। সব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা না হলেও ক্লাব ক্যাটাগরিতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, তবে জয় পেয়েছেন অনেকটা অনুমিতরাই। ক্লাব ক্যাটাগরিতে 12 পরিচালক পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অভাগা 4 জন বাদ পড়েছেন। সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত তামিম ইকবাল, ইশরাফিল খসরু আর ইব্রাহিম আহমেদ পেয়েছেন 72 ভোট করে। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ভোট হয়েছে 3 পদে। বরিশালে মুনতাসির আলমকে হারিয়ে নির্বাচিত মিজানুর রহমান, খুলনা থেকে পরিচালক শান্তনু ইসলাম ও শফিকুল আলম। 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক, জেলা বিভাগ থেকে 7। এর মধ্যে আছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, মির্জা ফয়সলা মিনরা। ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এই বোর্ডে কে হবেন সভাপতি তা নিয়ে খুব বেশি সংশয় ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 বছরের জন্য বিসিবির শীর্ষ চেয়ারে বসলেন তামিম ইকবাল। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। সামনে অনেক কঠিন পথ আসবে, আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করব, এটাই আমাদের করা উচিত আর আমরা তাই করব। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, every stakeholder in Bangladesh cricket will be respected. সভাপতি তামিম ইকবাল বলেই সবাই বাড়তি প্রত্যাশা রাখবেন দেশের ক্রিকেট নিয়ে। 8 মাসের মাথায় আরও একটি বিসিবি নির্বাচন, যেখানে প্রত্যাশিতভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। গেল 1.5 থেকে 2 বছরে বাংলাদেশের ক্রিকেটের সম্মান যে ক্ষুণ্ণ হয়েছে, সাবেক অধিনায়কের সামনে বড় চ্যালেঞ্জ সেই সম্মান ফিরিয়ে আনার সঙ্গে দেশের ক্রিকেটকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ডেনমার্ক ইউক্রেন প্রস্তুতি ম্যাচে ঘটে গেল বড় এক দুর্ঘটনা। মাঠের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ডেনমার্ক মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। ম্যাচের 65 মিনিটে হঠাৎ বুকে ব্যথা ও জ্ঞান হারিয়ে ফেলেন এরিকসন। পরে দ্রুতই মাঠে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফেরে। এরপর ম্যাচের বাকি অংশ আর মাঠে গড়ায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিনি। ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন এখন সুস্থ এই মিডফিল্ডার, হাঁটাচলাও করতে পারছেন। এর আগে 2021 সালের ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচেও হার্ট অ্যাটাক করেন এই ফুটবলার। তখন তার বুকে রিং বসানো হয়, আর সেটা নিয়েই ফুটবল খেলিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ান এরিকসন। বিশ্বকাপ মিশন শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল। এবার ইনজুরিতে স্কোয়াড থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার ওয়েসলি। ইতালিয়ান ক্লাব রোমার হয়ে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো আঞ্চলিক বিশ্বকাপ স্কোয়াডে ডাক পান 22 বছর বয়সী এই ফুটবলার। কিন্তু মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেশিতে চোট পান এই ডিফেন্ডার। পরে মেডিকেল রিপোর্টে তার চোট শুরুর গুরুতর হওয়ায় তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সেলেসাও টিম ম্যানেজমেন্ট। পরে তাকে পরিবর্তে আতালান্তা মিডফিল্ডার অ্যাডারসনকে দলে ভিড়িয়েছেন কোচ কার্লো অ্যানচেলত্তি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। দেশের ইতিহাসের দ্রুততম বিচারে পরিবারের সন্তুষ্টি। 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। তোফায়েল মোশাররফ সহ 16 মন্ত্রী এমপির মৃত্যুতে শোক প্রস্তাব। প্রতিশ্রুতি না রাখায় মন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার। এবং সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি সভাপতি নির্বাচিত তামিম ইকবাল বদলাতে চান বাবার দোয়া বোর্ডের তকমা। আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারে সহযোগিতা কামনা। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।